আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আসলে কি আমি কেমন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তা আমি আসলে নিজেও জানি না। তারপর যতটুকু সম্ভব হয় চেষ্টা করি একটু মানসম্মত করার জন্য। তারপরও বাকিটা আল্লাহ পাক জানে। তো আমি আজকে প্রথমেই শুরুতে দেখাচ্ছি যে এটা কিন্তু দুপুরের একটি দৃশ্য। বাহিরের দৃশ্যটা এখন কিন্তু রোদ মোটামুটি কম হয়, কম উঠে আর কি। তো সূর্যের তাপটাও কম আর চারিদিক কেমন শীতল হয়ে আছে, যদিও এখন দুপুরবেলা। তো দুপুরের যে বাহিরের দৃশ্যটা এটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি পোলাও রান্না করব। আর পোলাও রেসিপি রান্না করার জন্য কি কি উপকরণ লাগে তা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, সকলেই জানি। তো এটা নতুন করে শেয়ার করার মতো কিছু নেই আমি মনে করলাম। আর যদিও এটা ব্লগ ভিডিও চ্যানেল, এত ডিটেলসে কিছু দেখাতে হয় না, আমার আপু ভাইয়ারা এমনিতেই সব কিছু জানে। তো পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, এই ধরনের কিন্তু অনেক মশলা আমরা দিয়ে থাকি। তারপরে যেগুলো বাড়তি এক্সট্রা দেওয়া হয় আলু বাখারা, ওগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী। তো আর এগুলো ডিটেলসে বলার মতো কিছু নেই। তো আমি কিন্তু পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তার মতো ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে কিছু আর বাটা মশলা আর কি, বাটা মশলা অ্যাড করে তারপর ওইটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি চালটা যে পর্যন্ত একটু ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর এখানে কিন্তু লবণের পরিমাণটা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন আর কি লবণটা খেতে ভালোবাসেন আর কি স্বাদ মতো। তো পানির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নেবেন, যে পানির পরিমাণটা যদি পারফেক্ট মতো হয় তাহলে আপনার পোলাওটা কিন্তু ঝরঝরা হবে। তো এর জন্য অবশ্যই পানির পরিমাণটা আপনারা ভালো মতো দিয়ে নেবেন, যে কতটুকু চালে কতটুকু পানি দিতে হয় এই ধরনের আর কি। তো আমি কিন্তু ওখানে আমি পোলাওটা ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। আর এখান থেকে কিছু মাছ আমি ফ্রাই করব। তো এর জন্য কিন্তু এখান থেকে গুছিয়ে নিতেছি। তো যাই হোক, আসলে কাজকর্ম করতে করতে আর রান্নাবান্নার বিষয়ে আমি যতটুকু পারি শেয়ার করি আর দেখাই। তো এগুলো আর ডিটেলসে বলার মতো কিছু নেই, আপনারা কিন্তু সকলেই জানেন যে ইলিশ মাছ কীভাবে ভাজি করতে হয়। আর হালকা করে হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, লবণ, এগুলো পরিমাণ মতো দিয়েই কিন্তু মাছটা ভাজি করে নিতে হয়। এগুলো আবার নতুন করে বলার মতো কিছু নেই। তো যাই হোক, আমি কিন্তু এখানে মাছগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর যেহেতু প্রত্যেক দিনই রান্নাবান্না কাজকর্ম এগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এগুলো আর এগুলো ছাড়া তো আর অন্য কিছু দেখানো হয় না। যদিও ঘরের মধ্যেই কিন্তু কাজকর্ম সব কিছু এগুলোই কিন্তু শেয়ার করে থাকা হয়। আর এখান থেকে কিছু লাচ্ছা সেমাই আমি এগুলো কিন্তু ঘি দিয়ে ভেজে তারপর কিন্তু নিয়েছি, এমনিতেই নিইনি। আর উপর থেকে কিছু কিচমিচ আমি ছড়িয়ে দিয়েছি। আর তেজপাতা কিন্তু দুধের সাথেই আমি গরম করে নিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ গাভীর দুধ, এটা কোনো লিকুইড দুধ না আর কি, প্যাকেটিং দুধ না, যেটা আমি আর কি তরল করে তারপরে জাল করেছি এমন নয়। এটা সম্পূর্ণ গাভীর দুধ। আর এই গাভীর দুধটা দেওয়ার কারণে আর চিনিটা কিন্তু আমি দুধের সাথেই অ্যাড করেছি আর কি, যতটুকু রুচি অনুযায়ী, যে যেমন মিষ্টি খাবেন এমনই। আর অবশ্যই মিষ্টি জাতীয় খাবারে একটু হলেও একটু লবণ দিবেন, তাহলে কি হবে, খাবারের যে টেস্টটা ওটা কিন্তু একটু ভালো পারফেক্ট হবে, টেস্টটাও কিন্তু বজায় থাকবে, ভালো লাগবে। তো আমি কিন্তু ভাজা সেমাইটা আবার উপর থেকে কিছুটা ছড়িয়ে দিলাম। যাই হোক, এই যে দুধটা দিয়েছি কিছুক্ষণ পর দেখবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে এটা আর কি মিশে গেছে আর কি, সেমাইগুলো এগুলোকে একেবারে ভালো করে জমিয়ে ফেলছে। তো যাই হোক, এটা লাড়া দেওয়ার মতো কিছু নেই, তারপর আমি একটু হালকা হালকা চেপে দিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমার লাচ্চা সেমাইটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে চুলায় দিইনি, শুধু সেমাইটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। সরি। তো ওই সেমাই রান্নার যে ভাজার যে এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার সেমাইটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আসলে কি সব কাজকর্ম টুকটাক এটা সেটা নানান কত কিছু থাকে ঘরে।
তো একদিন একদিন করে কিন্তু সব কিছুই করা হয়। আর এই যে খাবার দাবারের যে বিষয়গুলো, এগুলো কিন্তু সব ইজি হয়ে যায়। দেখা যাচ্ছে এখন আমি এটা করতেছি, তো আমি এটা ধরে ফেললাম, ফুটেজ করে ফেললাম। কিন্তু কাজকর্ম করতে গেলে এটা অনেক সারাক্ষণ কে থাকবে আমার পিছনে পিছনে, ওইটা তো আমার একাই করতে হয়, ওইটা আর কি শেয়ার করা হয় না, ওইটা অবশ্যই শেয়ার করব। আর আসলে কি এখনও সব কিছু পেরে উঠতে পারিনি। সংসারে যে কাজকর্মগুলো, ওগুলো কিন্তু এত সহজ না, সব কিছুই কিন্তু কঠিন। আর কঠিন আর কঠিন কাজকে আরও সহজ করার জন্য আমরা যদি প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে থাকি, তাহলে দেখবেন আমাদের কাজটা কত সহজ হয় আর কতটা দ্রুত শেষ হয়ে যায়। আর যদি আমরা পারবো না বলে মুখ ভার করে রাখি, দেখবেন একসাথে কিন্তু অনেক কাজ জমে যায়, যে আজ করব না কাল করব, কাল করব না তো পরশু করব। তো এমন করতে করতে কিন্তু একসময় দেখা গেছে আমার অনেক কাজ জমে গেছে। যদিও কতগুলো কাপড় চোপড় হয়েছে, ওগুলো আমার ধুতে কিন্তু অনেকটা সময় লাগতো, তারপর আমি ভাবছি যে আজ ধোবো না কাল ধোবো। এমন করতে করতে আমার অনেক কাজ জমে গেছে। আর দ্বিতীয় একটা কথা আছে আপনাদের সাথে শেয়ার করব, তা হচ্ছে আমার শ্বশুরমশাই আমাদের শিখিয়েছে, পারবো না বলে মুখ ভার করে রাখবে না, আর চেষ্টা করবে অবশ্যই এখনকার কাজটা এখনই শেষ করতে, যে এখনকার কাজটা একটু পরে করব। এইটা যদি বলতে যাও অবশ্যই কিন্তু তুমি তখন ভুলে যাবে, অলসতা করবে। আর অলসতা যারা করে তারা কিন্তু কখনোই কিন্তু আর কি কিছু ভালো করতে পারে না। তাদের সাথে কি হয় যে সব সময় কিন্তু অনীহা অনীহা একটা ভাব থাকে, তারা কিন্তু সহজেই কিন্তু কাজটা শেষ করতে পারে না। আর যে কোনো কিছুতেই দেখবেন মুখ ভার করে বসে থাকে। তো যাই হোক, কিছু কিছু শিক্ষা আমি পেয়েছি আমার গ্র্যান্ড মাদার এবং গ্র্যান্ড ফাদার, তাদের কাছ থেকে, আমার দাদা দাদির কাছ থেকে। আর বিয়ের পর যে শিক্ষাটা পেয়েছি সম্পূর্ণ আমার শ্বশুর মশাই, ফাদার ইন ল, তার কাছ থেকে আমি শিখেছি। আসলে কি, আমার শ্বশুর মশাই এখন আর বেঁচে নেই, কিন্তু তার দেওয়া প্রতিটি কথা, প্রতিটি আর কি প্রত্যেকটা জিনিস আমাকে প্রতিনিয়ত কিন্তু শিখিয়ে দিচ্ছে। তো এই জন্য আমি বলবো, আসলে কি মুরব্বিরা কিন্তু বেঁচে থাকে না, আর তাদের দেওয়া উপদেশগুলো কিন্তু হয়তো একদিন না একদিন আমাদের অনেক প্রয়োজনীয় হয়ে ওঠে এবং আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগে। তো যাই হোক, ফাইনালি কিন্তু একটা বিষয় শেয়ার করতে করতে আমি কিন্তু দুপুরে যে রান্নাবান্নাগুলো আছে ওগুলো কিন্তু করে নিলাম, আর এখন ডিনারগুলো সার্ভ করতেছি। তো যাই হোক, আসলে কি আমি আমার কন্টিনিউ যে কাজকর্মগুলো তাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। আর যে বিষয়গুলো আমি বলবো, আসলে আমরা প্রতিনিয়তই দেখা যায় সংসারে কাজকর্ম করতে গিয়ে আমাদের টেক কেয়ার করতে ভুলে যাই। তারপর দেখা যায় ফ্যামিলি মেম্বার অনেকজন থাকে, তাদেরও কিন্তু করতে হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আমার একটাই বলা, যে আসলে কিন্তু আমরা অবশ্যই যেটাই করি ভেবে চিন্তে বুঝে শুনে তারপরেই কিন্তু করব। কারণ আমাদের মহিলাদের কিন্তু, আর আমাদের মেয়ে কিংবা হাউসওয়াইফদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হয়। আমরা কিন্তু কন্টিনিউ দেখা যায় আমাদের এটা ওইটা কতটাই কিন্তু প্রয়োজন হয়। বিশেষ করে আমরা এটা খুচরোভাবে না নিয়ে, বিশেষ করে আমরা সপ্তাহে একদিন কিংবা মাসে একবার ওইগুলো আর কি কন্টিনিউ করার চেষ্টা করব। যে এইগুলো হতে পারে আমাদের বাচ্চা আর কি বাজারের ক্ষেত্রে, কিংবা বাচ্চাদের যেগুলো লাগে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, অনেক ফ্যামিলিতে আছে যে হ্যাঁ, আমার ছেলে মেয়ের একটি পেন্সিল লাগতেছে কিংবা একটি কলম লাগতেছে, ওগুলো খুচরোভাবে আনিয়ে রাখে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু অবশ্যই এগুলো কাজগুলো পরিহার করবেন। অবশ্যই চেষ্টা করবেন যে খাতা কলম বইগুলো এগুলো নিয়ে কখনোই আপনারা ইগনোর করবেন না। যখনই আর কি আপনাদের বাচ্চাদের লাগবে, তার আগেই কিন্তু আপনার ওগুলো ক্রয় করে রাখবেন। কারণ কী জন্য বলবো, 1 ডজন করে যদি আনিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো হবে। কারণ দেখা যাবে আপনাদের খরচটাও কম হবে, আর একত্রে কিন্তু ভালো জিনিসগুলো পেয়ে যাবেন। তো আমি কিন্তু সবসময় আমার ছেলে মেয়েদের জন্য এভাবেই কিন্তু খাতা কলম পেন্সিল ডজন করে আনিয়ে রাখি। তো এখন কিন্তু আমি দেখাতে পারলাম না, যেহেতু বললাম যে হ্যাঁ, আমাদের গৃহিণীদেরই কিন্তু বুঝে শুনে চলতে হয়, সেজন্য আমার এই কথাগুলো বলা। আর প্রতিনিয়তই কিন্তু আমাদের একটা না একটা কিছুর প্রয়োজন হয়। ওই ক্ষেত্রেও আমি বলবো যে হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব আমাদের যে মূল্যবান সময় থেকে অবশ্যই কাজে লাগানোর জন্য। দ্বিতীয়ত সময়ের কাজটা সময়ে করতে, আর অন্য সময় করব বলে বসে থাকবো না, এইটা ওইটা ভেবে সময় নষ্ট করব না। কারণ সময়ের কিন্তু অনেক মূল্য, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো সব কিছুই কিন্তু বুঝতে হবে, আর বুঝলেই কিন্তু আমরা ভালোভাবে চলতে পারবো, ফিরতে পারবো, আর আমাদের সামনের দিকগুলো কিন্তু অবশ্যই সামনের দিনগুলো ভালো হবে।
তো আমরা যদি এগুলো বুঝে শুনে না করি তাহলে আর কি, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার আর আমাদের কাছ থেকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা, ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু শিখবে। এই জন্যই কিন্তু আমার এই কথাগুলো বলা। আর দেখেন, আমি যে ডালটা রান্না করেছি এটা কিন্তু সম্পূর্ণ পাতলা ডাল আর মসুরির ডাল। তো মসুরির ডালের ক্ষেত্রে বলবো এটা কিন্তু কন্টিনিউ খেলেও কিন্তু সমস্যা, প্রবলেম। কারণ এটা খেলে কিন্তু অনেক ডাক্তাররা বলে নাকি গ্যাস হয়, আবার বলে মসুরির ডালে নাকি প্রচুর পরিমাণে পুষ্টি। এখন কোন দিকে যাই? তো খেলেও গ্যাস্ট্রিক বাড়বে, আবার না খেলেও প্রোটিন হবে না। তো আমাদের প্রোটিনের দিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে গ্যাস্ট্রিকের কথাও ভাবতে হবে। আমরা খাবো, অবশ্যই খাবো, সব কিছু আর কি বুঝে শুনে তারপর আমরা খাবো। তাহলে দেখা যাবে কি আমাদের প্রোটিনও বজায় থাকবে, আমাদের শরীরে কিন্তু অসুখটাও কম হবে। যাই হোক, অনেকে আছে খেতে গেলে দেখবেন, আর কি বলবো যে আমি খেতে পারবো একটু, কিন্তু আমি বেশি বেশি করে নিচ্ছি। ওই ক্ষেত্রে বলবো যে আসলে প্রয়োজনের চেয়ে কোনোটাই বেশি না। কথায় আছে না যে অন্যের ঘরে যে তেলে চুল নষ্ট, আর অন্যের ঘরের খাবারে পেট নষ্ট। এই ধরনের কথাগুলো কি আগে প্রচলিত ছিল। আগের যে মুরব্বিরা তারা কিন্তু এই ধরনের কথাগুলো বলতো। আগের দিনে শাশুড়ি মায়েরা নাকি বউদেরকে একটি আর কি বলবো আর কি একটি কাঁচামরিচও নাকি খেতে দিত না। তো ওই ক্ষেত্রে আমি বলবো এখন কিন্তু প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আর জীবনযাত্রার মানও কিন্তু অনেকটা বেড়েছে। আগের মতো কিন্তু এখন কোনো কিছুই নেই। কারণ যত দিন বাড়ছে তত মানুষ উন্নত হচ্ছে, তাদের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা সবগুলোই কিন্তু, সব কিছুই কিন্তু উন্নত হচ্ছে। তো এই জন্যই কিন্তু আমার কথাগুলো বলা। এগুলো যদি আমরা আগের যে কথাগুলো ওগুলো যদি ভেবে বসে থাকি তাহলে তো হবে না। এই যে আমার মিষ্টি মামুনি, ছোট্ট মামুনি একটু একটু করে খেয়ে নিচ্ছে, আর আমি সেটা শেয়ার করছি। আসলে কি আমার ছোট্ট মেয়েটা কোনো খাবারের দিক থেকে এতই কম যে কি বলবো। এখন কিন্তু ও আমার চাপে পড়ে খাচ্ছে, ঠিক আছে, যে আমি দাঁড়িয়ে আছি, তোমার অবশ্যই কিন্তু খেতে হবে। আসলে কি বাচ্চারা দেহের চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাবারটা যদি সম্পূর্ণ কন্টিনিউ করে না খায়, তার মধ্যে দেখা যায় যে খাবারটুকু দিয়েছি তাও যদি নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু প্রয়োজনীয় গুণাগুণ কিছুই কিন্তু থাকে না। তাই সকলের উদ্দেশ্যে আমার একটাই বলা, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আর এই পর্যন্ত যারা এতটা সময় জুড়ে আমার সাথে আছেন, ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।